8765. সম্মানিত সুধী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এটিএন বাংলার মুক্ত সংলাপ অনুষ্ঠানে। প্রতিদিনের যে মুক্ত সংলাপ, সেই মুক্ত সংলাপ থেকে আজকের এই সংলাপটি একটু ভিন্ন মাত্রায় আপনাদের সামনে ধরা দেবে বলে আমরা বিশ্বাস করি। কেননা আজকের এই অনুষ্ঠানে আমরা যথারীতি একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তবে আমাদের তিনটি যে সেগমেন্ট থাকে, তিনটি সেগমেন্টে আমরা প্রধান তিনটি রাজনৈতিক দলের তিনজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছি জনগণের মুখোমুখি হবার জন্য। অর্থাৎ আজকের এই অনুষ্ঠানটিতে আমরা আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি থেকে তিনজন রাজনীতিবিদকে, যুক্তরাজ্যের দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করছেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। এই পর্বে আমরা কথা বলছি জাতীয় পার্টির প্রতিনিধি এবং যুক্তরাজ্য জাতীয় পার্টির উপদেষ্টা জনাব সাব্বির হোসেনের সঙ্গে। আমি সরাসরি আজকের অনুষ্ঠানে চলে যাচ্ছি, যেহেতু দর্শক আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে সরাসরি ফোন করবার সুযোগ রয়েছে। যেহেতু আমরা প্রত্যেক অতিথিকে কথা বলবার জন্য খুব কম সময় বরাদ্দ করছি আজকের এই অনুষ্ঠানে, অর্থাৎ হাফ অ্যান আওয়ার বা তার কিছু কম, সে কারণে আমরা খুব কম সংখ্যক দর্শককে সময় দিতে পারবো। তো কাজেই আপনারা যদি প্রিসাইসলি আপনাদের প্রশ্ন নিয়ে তৈরি থাকুন, আমাদের এই অনুষ্ঠানটি ধারাবাহিকতা রক্ষা করতে আমাদের জন্য সুবিধা হবে। জনাব হোসেন, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের মুক্ত সংলাপ অনুষ্ঠানে। কোয়ালিশন সরকারে রয়েছে জাতীয় পার্টি, বলা হচ্ছে মহাজোট, এবং এই মহাজোটের অনেক ব্যর্থতার বিষয়ে আমরা অনেক কথাবার্তা শুনছি। মহাজোটের ব্যর্থতার দায়ভার জাতীয় পার্টি কতটুকু নেবে বা কতটুকু নিতে প্রস্তুত, বা তারা আদৌ নিতে চায় কিনা? জাতীয় পার্টির মহান উদ্দেশ্য হলো দেশের স্বার্থ। মহাজোটের স্বার্থ তো আছেই, যেহেতু একসাথে তারা সরকার করছেন, কিন্তু সরকারে মহাজোটের কতটুকু অংশ আপনি দেখেন, মন্ত্রীর সংখ্যা প্রায় 50-এর কাছাকাছি, তার মধ্যে মহাজোটের মন্ত্রীর সংখ্যা মাত্র একজন, এবং সেই হিসাবে মহাজোটের দায়ভার আপনি বুঝতে পারছেন কতটা হতে পারে। কিন্তু যখন দেশের স্বার্থ আসে, দেশের স্বার্থর উপরে আঘাত আসবে, তখন আমার মনে হয় না জাতীয় পার্টির মতন এমন একটি রাজনৈতিক দল চুপচাপ বসে থাকবেন। তখন দরকার হলে মহাজোটের স্বার্থকে পিছিয়ে রেখে দেশের স্বার্থের জন্য মহাজোট এগিয়ে যাবে। তাহলে এই যে মহাজোট গঠন করা হলো, বলা হচ্ছে যে একটা খুব সংকটকালীন সময়ে এই মহাজোট গঠিত হয়েছে, সেখানে জাতীয় পার্টি গিয়েছে। আজকের বর্তমান সময়ে মহাজোট কতটুকু সরকারকে তাদের ট্র্যাকে রেখে জনমুখী একটি সরকার পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারছে? এই রিয়েলাইজেশনটি বা এই প্রশ্নটি কি আপনারা নিজেদের মধ্যে করেছেন কিনা? আমরা করেছি, যদিও মহাজোট প্রতিটা ক্ষেত্রে সমস্ত মহাজোটের সাথে এক হয়ে দেশ চালাচ্ছে, কিন্তু যখনই মহাজোট দেখবে যে কোনো একটা ইস্যুতে তাদের কিছু বলা দরকার বা তাদের কিছু করা দরকার, মহাজোটের শরিক হিসাবে জাতীয় পার্টি সেই দাবিটুকু ওনারা রাখেন। এবং মহামান্য প্রধানমন্ত্রী, আমার প্রশ্নটি হচ্ছে যে উদ্বুদ্ধ করতে পারছে কিনা, যে সিদ্ধান্তগুলো সরকার নিচ্ছে সেখানে অনেক বিষয় দেখছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব হোসেন মোহাম্মদ এরশাদ তিনি দ্বিমত পোষণ করছেন এবং তীব্র বিরোধিতা করছেন, কিন্তু সেই বিরোধিতায় কোনো কাজ হচ্ছে কিনা? তা স্বাভাবিক, নিশ্চয়ই কাজ হবে। মহাজোটের গত 3 বছরে কি হয়েছে? 3 বছরে না হলেও এখন দেখা যাচ্ছে যে 3 বছর তো চলে গেল, এখন সামনে যে 2 বছর আছে, এই 2 বছর কিন্তু খুবই ক্রুশিয়াল মহাজোটের জন্য, জাতীয় পার্টির জন্য। জাতীয় পার্টি যদি প্যারালাল আমরা ধরি, এদেশের লিবডেম, তারাও কিন্তু অনেক সময় ভিন্নতা প্রকাশ করেন, জাতীয় পার্টিও সেভাবে ভিন্নতা প্রকাশ করছেন, এবং কোনো কোনো সময় তারা তীব্রতরভাবে। আপনি খুব ভালো একটা উদাহরণ দিয়েছেন। কিছুদিন আগে আমি বিবিসির একটি টক শোতে দেখছিলাম যে লিবডেমের একজন প্রতিনিধিকে, জেরেমি প্যাক্সম্যান, জিজ্ঞেস করছেন যে সব ধরনের পলিসির সঙ্গে যদি লিবডেম কনজারভেটিভের সঙ্গে একীভূত হয়ে যায়, এবং আপনাকে আমি ঠিক একই প্রশ্ন করছি, যদি আওয়ামী লীগের পলিসির সঙ্গে জাতীয় পার্টি একীভূত হয়ে যায় বা সেখানে প্রতিবাদ করার কোনো সুযোগ না থাকে বা সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ না থাকে, তাহলে আগামীতে কেন জাতীয় পার্টিকে মানুষ ভোট দেবে? তখন আর জাতীয় পার্টি বলে কিছু থাকবে না।
তখন জাতীয় পার্টি আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন হিসাবে চলে যাবে, বিলুপ্ত হয়ে যেতে পারে। জাতীয় পার্টি একটি বাংলাদেশের বিশাল দল। জাতীয় পার্টির ভোটের সংখ্যা এতই জরুরি প্রতিটা বড় পার্টির জন্য। দুইটি বড় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ, এবং জাতীয় পার্টি কোনো উপায়ে তাদের থেকে খুব বেশি ছোট নয়, কারণ দোনো পার্টিরই জাতীয় পার্টির সমর্থন দরকার। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে জাতীয় পার্টির যে সাপোর্ট বিভিন্ন সময়ে আন্দোলন, বিশেষ করে 1/11-এর সময় মহাজোটবদ্ধ হয়ে নির্বাচনমুখী হবার যে প্রক্রিয়া, বা এই গত 3 বছরে পাশেই তো থেকেছে মহাজোট, একসঙ্গেই কাজ করেছে যতটুকু মনে হয়েছে। কিন্তু তার বিনিময়ে জাতীয় পার্টি যেটি পেয়েছে, একজন মন্ত্রী পেয়েছেন এবং তিনি বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন, তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়ে আসা হলো। তো এই যে শিফট, সেটিকে আপনি কিভাবে দেখেন? আমার মনে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়টি খুবই একটা ক্রুশিয়াল, এবং সেখান থেকে এই 3 বছরে ফারুক খান যা পাননি এবং উনি যা রেখে আসছেন জিএম কাদেরের পক্ষে, ওগুলো সব 2 বছরের মধ্যে সমাধান করা। যেসব জিনিস এত ঊর্ধ্বগতিতে বেড়েছে প্রাইস বা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, এগুলো আমাদের কাদের ভাই কিভাবে এত তাড়াতাড়ি সমাধান করবে, অথবা তাহলে তিনি কেন এই ঝুঁকির মধ্যে গেলেন? মানে এত কমপ্লিকেটেড একটা বিষয়, এটা কিন্তু একটা বিরাট ঝুঁকির মধ্যে উনি গিয়েছেন, এবং উনি একজন সৎ লোক, সবাই বাংলাদেশে বিশ্বাস করেন এবং জানেন। উনি ওনার সৎ চেষ্টা করবেন যে অন্তত পক্ষে এই 2 বছরে মানুষের কিছুটা উনি যদি উপকার করতে পারেন, সেই হিসাবে আমার মনে হয় উনি গিয়েছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বারবার বলা হয়ে থাকে যে এরশাদ পরবর্তী যে নেতৃত্ব, এরশাদের অবর্তমানের জাতীয় পার্টির নেতৃত্বে খুব ভরসা করার মতো জায়গা অনেকেই খুঁজে পান না। আপনি একজন দলের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন এবং আপনি দলের একেবারে ভেতরের খবর জানেন। আমরা ভেতরের খবরের দিকে যেতে চাচ্ছি না, আপনার প্রেডিকশনটা কি? এরশাদ পরবর্তী জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? এরশাদ সাহেব আমার মতে উনি অনেক বছর বেঁচে থাকবেন, এবং উনি জাতীয় পার্টি অনেক বছর আমি আশা করি উনি আরো 50 বছর বেঁচে থাকুন। আরো 50 বছর? উনি দেখুন, উনি ওনার বডি অনুযায়ী, ওনার ফিগার অনুযায়ী কেউ ধরতে পারবেন না যে উনি বয়স কত। উনি খুব পারিশ্রমিক। সকালে উঠে উনি ওনার নিয়ম মতন ব্যায়াম করেন, হাঁটা করেন, তারপরে দৌড় করে আসেন, এবং উনি একটা রুটিন মেনটেন করে ওনার শরীরটাকে ঠিক রেখেছেন। আমার যতটুকু মনে হয়, আপনি আশা করেন যে 50 বছর উনি বেঁচে থাকবেন, কিন্তু আমার কথা হচ্ছে যে সেটা তো একটা ব্যাকআপ সবসময় প্রত্যেকটা রাজনৈতিক দলেরই থাকে। সেই ব্যাকআপটা কি? ব্যাকআপ আমরা যতটুকু জানি যে জিএম কাদের সাহেব ওনার অনুপস্থিতিতে চেয়ারম্যান হবেন এবং দলকে এগিয়ে নিয়ে যাবেন। এই দলটির বাংলাদেশে প্রয়োজন আছে। এই দলটির ট্র্যাক রেকর্ড যদি দেখা যায় খুবই ভালো। ওই ট্র্যাক রেকর্ডগুলোর থেকে আমরা যেসব এরিয়া থেকে আমরা সরে এসেছি, ওসব এরিয়াগুলো এখন আবার ঘটিয়ে দেখা হচ্ছে। সাব্বির সাহেব, আপনার কাছে আসবো। আমরা কয়েকটি কল নিয়ে দর্শকের সঙ্গে কথা বলে আবার ফিরে আসবো। হ্যালো দর্শক, কে আছেন লাইভে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। বলুন ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি, আমি ভালো আছি, বলুন। জি, আমি আমার জাতীয় পার্টির একজন আসছেন, তো আমি জানতে চাইছিলাম যে আমাদের দেশ তো আমি কখনো দেখি নাই যে এইরকম রদবদল হয়েছে মন্ত্রীদের তো এখন দেখলাম যে 3 জন মন্ত্রী চেঞ্জ করা হয়েছে, নতুন আরো 3 জন মন্ত্রী নিযুক্ত হওয়া হয়েছে। এরকম তো আমি কখনো দেখি নাই। আর এখন দেখতেছি যে দেশের যে জনগণ বলতেছে ব্যর্থ সরকার এরকম কি অবস্থাটা বর্তমান দেশের পরিস্থিতিটা? আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আমি চলে যাচ্ছি পরের দর্শকের কাছে। হ্যালো, আমি দর্শককে বোধ করি হারিয়ে ফেলেছি, যেহেতু হাতে সময় খুবই কম, অপেক্ষার সুযোগ নেই। আমি সরাসরি এই দর্শকের প্রশ্নকে আরেকটু আমার মতো করে আপনার কাছে তুলে দিতে চাই। সেটি হচ্ছে যে দেশ পরিচালনায় মহাজোট সরকার, আমরা কিন্তু বলে থাকি বারবার যে মহাজোট সরকার সফল হয়েছে কি ব্যর্থ হয়েছে। তো আপনি কতটুকু দায়ভার নেবেন কি নেবেন না সে বিষয়ে আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু আপনার মূল্যায়নটি একটু জানতে চাই, যেটি দর্শকও জানতে চাচ্ছেন, যে সরকার পরিচালনার ক্ষেত্রে মহাজোটের অবস্থানটি কোথায়, তারা কেমন করছে? দেশ পরিচালনায় আমি যদি বলি বর্তমান সরকার একদম ব্যর্থ হয়েছে, তা বলাও ঠিক হবে না। অনেক ক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন কার্যকলাপ অনেক ক্ষেত্রে আমি মনে করি তারা এগিয়ে গিয়েছেন,
এবং অনেক অনেক ক্ষেত্রে তারা এগাতে পারেননি। এবং যে খুব আলোচনা হচ্ছিল, যেমন যোগাযোগ মন্ত্রণালয় এবং পদ্মা সেতু, সরকারকে আমার যতটুকু মনে হয় এই রদবদলটা যদি আরও ৩-৪ মাস আগে করতেন তাহলে হয়তো আরও একটু ভালো হতো। আমার মনে হয় একটু দেরি হয়ে গেছে এই ব্যাপারটায়। দেরি হলেও বেটার লেট দেন নেভার আমরা ইংলিশে বলি। সেই কারণে এখন দেখা যাক যে বর্তমান যে নতুন যোগাযোগ মন্ত্রী আসছেন উনি বলছেন যে পদ্মা সেতু একদম খুব তাড়াতাড়ি হয়তো ওনাদের আমলে এটা স্টার্ট হবে। এরপরে উনি যেটুকু বললেন যে ব্যর্থ সরকার, কিছু কিছু জায়গায় সরকার এগোতে পারেননি, আমি বলবো না ব্যর্থ, টোটালি এগোতে পারেননি। ওই জায়গাগুলোতে জাতীয় পার্টির ভূমিকা কি ছিল? আপনারা জাতীয় পার্টির তরফ থেকে সরকারকে সাবধান করা বা গাইড করা বা কোনো একটা বিষয় অবহিত করার বিষয়ে জাতীয় পার্টির কি আদৌ কোনো স্পেস ছিল? মহাজোটের কিন্তু আমরা খুব ফ্রিকোয়েন্টলি মিটিং দেখছি না, বা এক ধরনের কোঅর্ডিনেশনের যে দরকার হয়, সমন্বয়ের যে দরকার হয়, সেই জায়গাটিতেও কিন্তু আমরা বোধ করি যে এক ধরনের সংকট রয়েছে। সেটিকে আপনারা অনুভব করেন কিনা? তবে সরকার পরিচালনায় জাতীয় পার্টি তো কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন না, সমর্থন ছিল, কিন্তু সরকার পরিচালনায় আমাদের মাত্র একজন মন্ত্রী সরকার পরিচালনা করছিলেন। তবুও হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন জায়গায় গিয়েছেন, অনেক সভা সমিতিতে ওনাকে দেখা গিয়েছেন। উনি যদিও হয়তো হোল হার্টেডলি সাপোর্ট না থাকলেও মহাজোটের সাপোর্ট উনি সবসময় দিয়ে এসছেন। উনি চাননি যে এই মহাজোটে থেকে প্রথম দিন থেকেই ওনার সুর বদলাবেন, উনি সাপোর্ট দিয়ে আসছেন এবং দেখে যাচ্ছেন যে মহাজোট কিভাবে মহাজোটের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন ইদানিং উনি বুঝতে পারছেন যে মহাজোটে থেকে দেশের স্বার্থ রক্ষা হবে না, তাই উনি বেরিয়ে যেতে চাইছেন। এমনকি টিপাই মুখ নিয়ে বর্তমানে যে আলাপ আলোচনা হচ্ছে, যে ওটাতে আমি মনে করি যে আওয়ামী লীগ এগোতে পারেনি। আচ্ছা, ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে, আমি আরেকজন দর্শকের সঙ্গে কথা বলে আবার আলোচনায় ফিরে আসবো। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। সাব্বির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। সাব্বির ভাইকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের স্টুডিওতে আসার জন্য। বুলবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবসময় ভালো লোকদেরকে নিয়ে আসেন, সেজন্য আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। যে কথাগুলো হচ্ছে জাতীয় পার্টি এবং মহাজোট নিয়ে, আমি বলতে চাই মহাজোটে যদিও জাতীয় পার্টি শরিক দল এবং সেটা সিংহভাগই শরিকানা আমরা দাবি করছি, তো তারপরও আমরা দেশকে বাদ দিয়ে মহাজোটকে চিন্তা করি না। দেশকে প্রথমে চিন্তা করি, তারপর মহাজোট নিয়ে চিন্তা করি। ধন্যবাদ, আপনার মতামত আপনি আগে বলছিলেন। জি, ধন্যবাদ। আমাদের হাতে যেহেতু সময় খুবই কম, আমরা খুব বেশি সময় নিতে পারছি না টেলিফোন কলে। চট করে কিছু প্রশ্ন করে ফেলা দরকার। একটা হচ্ছে যে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান, যিনি প্রতিষ্ঠাতা, তার নামের আগে একটা বিশেষণ যোগ করা হয়। এই বিশেষণ এখনো যোগ করা হয়। আওয়ামী লীগের যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা করেন না, যেহেতু কোয়ালিশনে আছেন, কিন্তু ওভারঅল এরকম একটা বিশেষণ কিন্তু যোগ করা হয়। আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে জাতীয় পার্টির এই দলটির সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকার কারণে এই বিষয়টিকে আপনার কিভাবে ব্যাখ্যা করবেন আপনি, বা কিভাবে আপনি এই বিষয়টিকে রিসিভ করেন? যে আমাদের নেতার নামের আগে পল্লী বন্ধু না, স্বৈরাচার। আচ্ছা, ও কথাটা এটা বিশ্লেষণ। তা আমি যতটুকু মনে করি যে যেহেতু আমি ওনার দল করি এবং জাতীয় পার্টিকে বিশ্বাস করি, উনি 9 বছর আমাদের বাংলাদেশকে যা দিয়েছেন তার ছবি যদি আমি দেখি, তা আমি স্বৈরাচার বলে কোনো জিনিসই আমার চোখে পড়ে না। আমি অত অন্ধ নয়, আমি চোখ খুলে হাঁটি। তবে উনি 9 বছরে যা দিয়েছেন, আর মানুষ যদি ওটা সত্যিভাবে গ্রহণ করেন, তাহলে এ ধরনের নাম কেউ উচ্চারণ করতেন না।